আজকে আমি বটগাছের কাছে গিয়ে দেখব। হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করলো। চোখে অন্ধকার দেখল, তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল। অন্ধকারে একা বসে থাকে, আবার কখনো এক দৃষ্টে তাকিয়ে থাকত। রাতের বেলায় সে ঘুমাতো না, বরং জানলার বাইরে তাকিয়ে থাকত। এই শরীর এখন আমার। থামাও, থামাও এই শব্দ। একটি গ্রাম ছিল নদীর ধারে, শান্ত, সবুজ আর কুয়াশায় ঢাকা। গ্রামের নাম ছিল শিউলিবাড়ি। দিনের বেলায় জায়গাটা যেমন সুন্দর, রাতের বেলায় তেমনই রহস্যময়। বিশেষ করে গ্রামের পাশের পুরনো বটগাছটা। লোকজন বলতো সেখানে কিছু একটা আছে। এই গ্রামেই থাকতো এক যুবক, নাম তার রাহাত। বয়স প্রায় ২৭। সে খুব সাহসী, তবে একটু কৌতূহলীও ছিল। গ্রামের লোকেরা তাকে বারবার সতর্ক করত, বাবা রাহাত, রাতে বটগাছের কাছে যাস না। কিন্তু রাহাত এসব কথায় বিশ্বাস করত না। একদিন রাতের বেলা আকাশে হালকা মেঘ আর চাঁদের আলো ঝাপসা। আজকে আমি বটগাছের কাছে গিয়ে দেখব। সে যখন বটগাছের কাছে পৌঁছালো, তখন হঠাৎ চারপাশটা অদ্ভুত নীরব হয়ে গেল। বাতাস থেমে গেল, পাখির ডাক বন্ধ হয়ে গেল। রাহাত একটু অস্বস্তি বোধ করল। ঠিক তখনই গাছের নিচ থেকে একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগলো। মনে হলো কেউ যেন ফিসফিস করে বলছে। তুই কেন এসেছিস? রাহাত চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে একটু ভয় পেল, কিন্তু নিজেকে সামলে নিল। হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করলো। চোখে অন্ধকার দেখল, তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে অচেতন অবস্থায় খুঁজে পেল। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর রাহাতের জ্ঞান ফিরল, কিন্তু সে আর আগের মতো ছিল না। তার চোখের দৃষ্টি বদলে গিয়েছিল, কেমন যেন গভীর আর অচেনা। সে খুব কম কথা বলতো, আর মাঝে মাঝে অদ্ভুত ভাষায় কিছু বলতো, যা কেউ বুঝতে পারত না। রাহাতের মা খুব চিন্তিত হয়ে পড়লেন। গ্রামের সবাই আতঙ্কিত হয়ে গেল। তারা বুঝতে পারছিল কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। রাহাত মাঝে মাঝে অন্ধকারে একা বসে থাকে, আবার কখনো এক দৃষ্টে তাকিয়ে থাকত। রাতের বেলায় সে ঘুমাতো না, বরং জানলার বাইরে তাকিয়ে থাকত। একদিন রাতে রাহাতের ছোট বোন মিনা দেখল রাহাত জানলার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে, কিন্তু তার গলার আওয়াজটা ছিল অন্য কারো মতো। এই শরীর এখন আমার। খবরটা ছড়িয়ে পড়ল। সবাই নিশ্চিত হলো একটা অশরীরী শক্তি রাহাতের শরীরে প্রবেশ করেছে। পরদিন সকালে রাহাতের মার পরামর্শে তার খালাতো বোন রূপা এক তান্ত্রিক বাবার উদ্দেশ্যে রওনা দিল। কিছু সময় পর রূপা তান্ত্রিকের কাছে পৌঁছালো। সে তাকে সব কথা বলল এবং তাকে তার সাথে নিয়ে গেল। তান্ত্রিক নানা উপায়ে তাকে সুস্থ করার চেষ্টা করল। মন্ত্র পড়ল, আগুন জ্বালালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। এটা সাধারণ কিছু না। একে সরাতে হলে দরকার একটি জাদু নীল পাখি, যার কণ্ঠে আছে আরোগ্যের শক্তি। আর সেই পাখি শুধু নিষ্পাপ শিশুদেরই দেখা দেয়। এজন্য মিনা, তোমাকে সেখানে গিয়ে সেই পাখিটাকে নিয়ে আসতে হবে। সে এক মুহূর্ত দেরি না করে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলটা ছিল ঘন আর অন্ধকার। দিনের আলোও ঠিকমতো ঢুকত না। মিনা হাঁটতে লাগলো। হঠাৎ সে একটা মৃদু সুর শুনতে পেল, খুব মিষ্টি। মিনা বুঝল এই পাখিটা সাধারণ নয়।
পাখিটা তার দিকে তাকালো, কিন্তু উড়ে গেল না, বরং তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল। মিনা তার কাছে সাহায্য চাইল, গান গাইতে শুরু করল। সেই সুরে যেন এক ধরনের সম্মতি ছিল। মিনা সাবধানে পাখিটাকে নিয়ে গ্রামে ফিরে এলো। রাতে সবাই মিলে রাহাতকে ঘরের সামনে বসালো, সামনে আগুন জ্বালালো। নীল পাখিটাকে রাহাতের সামনে রাখা হলো। পাখিটা ধীরে ধীরে গান গাইতে শুরু করলো। তার সুর ছিল খুব কোমল, কিন্তু ভেতরে ছিল এক অদ্ভুত শক্তি। থামাও, থামাও এই শব্দ। কিন্তু পাখির গান থামল না, বরং আরও গভীর, আরও শক্তিশালী হয়ে উঠল। তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল। এক সময় রাহাতের শরীর থেকে একটা কালো ছায়া বের হতে লাগলো। ধীরে ধীরে সেটা আলাদা হয়ে গেল। ছায়াটা কিছুক্ষণ ঘোরাঘুরি করতে লাগলো, যেন সেখান থেকে চলে যেতে চাইছে না। আমি তোদের দেখে নেব, আমি আবার ফিরে আসব। তারপর হঠাৎ করেই ছায়াটা মিলিয়ে গেল। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পেল। রাহাত কিছুই মনে করতে পারছিল না, শুধু বটগাছের কাছে যাওয়ার আগ পর্যন্ত। নীল পাখিটা তখনও শান্তভাবে বসেছিল, যেন তার কাজ শেষ। মিনা তাকে আবার জঙ্গলে ফিরিয়ে দিয়ে এলো। তারপর থেকে রাহাত আর কখনো বটগাছের কাছে যায়নি। আর গ্রামের মানুষও বুঝে গেল সব গল্প মিথ্যে নয়। কিন্তু সেই নীল পাখি, কেউ জানে না সে কোথায় আছে। তবে মাঝে মাঝে গভীর রাতে কেউ কেউ বলে তারা এখনো সেই মিষ্টি সুর শুনতে পায়, যেন সে এখনো পাহারা দিচ্ছে, অদৃশ্য বিপদ থেকে সবাইকে রক্ষা করছে। কিন্তু বিপদ কি আসলেই চলে গেছে? সে যে বলেছিল ফিরে আসবে, এটা কি সত্যি?